আচ্ছা, বিহারীলাল চক্রবর্তী এমন একটা সময়ে তিনি বাংলা সাহিত্যে এসেছেন, মূলত যে সময়টাতে একদিকে মধুসূদন, একদিকে একেবারে আমরা শুরুতে দেখছি যে তোমার কি বলে, যখন ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিল তার আগে, তারপরে সমসাময়িক মধুসূদন, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, এই যে টোটাল ধারাটা 19 শতকে মহাকাব্যের ধারা, ঠিক আছে? মানে যারা যা কিছুই লিখেছেন না কেন মূলত মহাকাব্য কেন্দ্রিক বা মহাকাব্য নিয়ে লেখা বলা যেতে পারে। তারপর এই যে ধারাটা শেষ হলো, এই ধারাটা শেষ হওয়ার পরেই কিন্তু বাংলা সাহিত্যে উত্থান ঘটলো গীতি কবিতা। তাহলে মহাকাব্য রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, মধুসূদন দত্ত, নবীনচন্দ্র সেন এবং হচ্ছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এই চারজনের ধারাই ছিল মহাকাব্য। কিন্তু তারপরে আমরা দেখছি বাংলা সাহিত্যে আসছে কি গীতি কবিতা। 19 শতকে গীতি কবিতা, বাংলা সাহিত্যে প্রথম গীতি কবিতার উত্থান, যেটাকে আমরা এই লিরিক পোয়েট্রি বলে থাকি, যাকে আমরা ইংরেজিতে কি বলি, লিরিক পোয়েট্রি বলে থাকি। এই লিরিক পোয়েট্রি এই শব্দটা থেকে এই গীতি কবিতার জন্ম হয়েছে। অর্থাৎ এই যে লিরিক, এই লিরিক শব্দটা হচ্ছে একটা লায়ার, একটা বীণা জাতীয় বাদ্যযন্ত্র। বীণা জাতীয় একটা বাদ্যযন্ত্র ছিল এই লায়ার, সেখান থেকে এই লিরিক বা গীতি কবিতা। আচ্ছা, গীতি কবিতা যদি আমরা বলি, গীতি কবিতা কি, যেখানে একজন কবি তার মনের ভাবকে প্রকাশ করেছেন। এক কথায় তিনি তার ব্যক্তি জীবনের কথা বলতে পারেন, তিনি তার চারপাশে প্রকৃতির বর্ণনা দিতে পারেন, ঠিক আছে? অর্থাৎ কবির যে ভাব কল্পনা, গীতি কবিতা বলতে আমরা কি বুঝি, কবি গীতি কবিতাতে কি দিয়েছেন, কবিতার ভাব কল্পনা বর্ণনা করেছেন। ভাব কল্পনা আর হচ্ছে ব্যক্তিগত অনুভূতি, এই বিষয়গুলো তিনি তার কাব্যের মধ্যে যখন বর্ণনা করছেন, এই যে একটা সুরের প্রাধান্য রয়েছে, কথা এবং সুর এই দুয়ের মিশ্রণ ঘটেছে গীতি কবিতার মধ্যে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বিবিধ প্রবন্ধ, যেখানে গীতিকাব্য সম্পর্কে তিনি বলছেন যে গীতের উদ্দেশ্য, গীতের যে উদ্দেশ্য কাব্যের, সেই উদ্দেশ্য তাহাই হচ্ছে গীতিকাব্য। বা আমরা এটাকেও বলতে পারি, তার বিবিধ প্রবন্ধে বঙ্কিমচন্দ্র আরো বলছেন যে বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য, সেই কাব্যই হচ্ছে গীতিকাব্য। তো এইটা নিয়েই লেখালেখি করছেন বিহারীলাল চক্রবর্তী। অর্থাৎ যেখানে কবির ব্যক্তিগত একটা অব্যক্ত মনের ভাব ফুটে উঠেছে। আচ্ছা, তারও আগে বিদ্যাপতির লেখার মধ্যেও কিন্তু গীতি কবিতার ভাব স্পষ্ট ছিল। তাহলে এইভাবে এই গীতি কবিতা প্রথম বাংলা সাহিত্যে যার হাত ধরে প্রবেশ করছে, তিনি হচ্ছেন আর কেউ নন, তিনি হচ্ছেন কে না বিহারীলাল চক্রবর্তী। তিনি হচ্ছেন বিহারীলাল চক্রবর্তী। 1835 সালে ওনার জন্ম। মূলত রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি ছিলেন, যার কাব্যগুরু ছিল এই বিহারীলাল চক্রবর্তী। রবীন্দ্রনাথের কাব্যগুরু ছিলেন বিহারীলাল চক্রবর্তী, যাকে তিনি ভোরের পাখি আখ্যায় ভূষিত করেছিলেন। তার সম্পর্কে ঠাকুরদাস মুখোপাধ্যায়, যিনি নবভারত বলে একটি পত্রিকা সেই সময় বেরোতো, সেখানে তাকে নিয়ে প্রচুর লেখালেখি হয়, ঠিক আছে? সেখানে বলা হচ্ছে যে মেঘনাদ বধ কাব্য রচনার সময় বোধ হয় অত বেশি গীতিময়তা ছিল না বা অত বেশি উন্মাদনা ছিল না, যা কিনা এই বিহারীলালের কবিতার মধ্যে দেখা যায়।
1835 সালের 21শে মে, 1835 সাল 21শে মে, যেখানে তোমার কি বলে 1242 বঙ্গাব্দ, 1242 বঙ্গাব্দ জ্যৈষ্ঠ মাস, এই সময় কলকাতার জোড়াবাগান অঞ্চলে বিহারীলালের জন্ম। কলকাতার জোড়াবাগান অঞ্চলে। তার পিতার নাম ছিল, কবির পিতার নাম ছিল দীননাথ চক্রবর্তী, যিনি পুরোহিত ছিলেন, তিনি পুজো করতেন। কবির বয়স যখন মাত্র 4 বছর, তিনি তার মাকে হারান। কবির বয়স যখন মাত্র 4 বছর, তখন তিনি তার মাকে হারান। আসলে কবি ছিলেন চট্টোপাধ্যায় বংশোদ্ভূত, ঠিক আছে। পরবর্তীকালে তাদের এই যে চক্রবর্তী, এইটা দান করা হয়। কবির প্রপিতামহ হালি শহরের কোনো একজন ব্যবসায়ী, একজন স্বর্ণ ব্যবসায়ী তার দান গ্রহণ করেছিলেন বলে তার এই ধরনের মানে আর কি তোমার কি বলে এই চক্রবর্তী টাইটেলটা প্রাপ্ত হয়েছিল, চক্রবর্তী টাইটেল প্রাপ্ত হয়। তবে এক কথায় বলা যায় যে এই কারণের জন্যই তিনি সংস্কৃত কলেজে অধ্যক্ষের পদ পাননি, তবে তিনি বিদ্যাসাগরের সঙ্গে একসঙ্গে পড়েছেন। রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের শিক্ষক ছিলেন। তার পিতার 2 পুত্রের অকাল মৃত্যুর পর বিহারীলাল জন্মগ্রহণ করেন এবং বিহারীলাল যখন 4 বছর বয়স, তখন তার মা মারা যায়। ফলে বিহারীলাল সব থেকে বেশি তার পিতার সান্নিধ্য পেয়েছিলেন, ঠিক আছে। বিহারীলাল যে ভাষাগুলো খুব বেশি করে জানতেন সেটা হলো সংস্কৃত, আর হলো ইংরাজি, আর হচ্ছে বাংলা সাহিত্য। এই 3টি ভাষা তার খুবই রপ্ত করেছিলেন। সংস্কৃত, বাংলা সাহিত্য এবং ইংরাজি সাহিত্য, এই 3টি ভাষা তিনি খুব ভালোভাবে আয়ত্ত করেছিলেন। খুব অল্প বয়সে তিনি কবিতা লেখার কাজে নিজেকে নিয়োজিত করেন। যখন তার মাত্র 19 বছর বয়স, তখন অভয়া দেবীর সঙ্গে তার বিবাহ হয়, কিন্তু সেই বিবাহ মাত্র তোমার কি বলে খুব অল্প বয়সে, মাত্র 4 বছর তোমার কি বলে অতিক্রান্ত হয়েছিল বিবাহের বয়স, এবং তারপরে তার স্ত্রী বিয়োগ হয় বা মারা যায় আর কি স্ত্রী। তো এই সময় তিনি তার বন্ধু বিয়োগ কাব্যে সরলা নামক একটা স্বর্গে কবি এই তথ্য দিয়েছেন, বা এই সরলা নামক একটা স্বর্গে কবি এই বিয়োগের কথা লিখেছেন। তার যে স্ত্রী মারা গেছে অভয়া দেবী, তার সম্পর্কে তিনি লিখেছিলেন কোন কাব্যে, সেটা হলো বন্ধু বিয়োগ। বন্ধু বিয়োগ কাব্যে তিনি সেটা লেখেন। বঙ্গ সুন্দরী কাব্যেও তিনি তার প্রিয়তমা নামক স্বর্গে, সেখানেও কিন্তু তার গভীর অনুরাগ, তার স্ত্রীর প্রতি যে ভালোবাসা, তা তিনি কিন্তু ব্যক্ত করেছেন। যদিও দ্বিতীয় স্ত্রীর ভালোবাসা কবিকে এক স্বর্গীয় অনুভূতি দান করেছিল, একথা তিনি জানিয়েছেন। একথা তিনি তার বন্ধু অনাথ বন্ধু রায়কে জানিয়েছিলেন, ঠিক আছে। বিহারীলাল 1894 খ্রিস্টাব্দে তার মৃত্যু ঘটে। বিহারীলাল তার 1894 খ্রিস্টাব্দে তার মৃত্যু ঘটে, ঠিক আছে। মূলত প্রথাগত শিক্ষা তার ছিল, কিন্তু তা সত্ত্বেও এই সংস্কৃত, বাংলা এবং ইংরাজি শিক্ষা তিনি বেশি করে পাঠ করেছিলেন, যা পরবর্তী জীবনে তাকে কাব্য রচনার দিকে বিশেষ সাহায্য করেছে, বিশেষ করে গীতি কবিতার পথকে অনেক বেশি সুগম করেছে। আচ্ছা, এবারে তার সাহিত্য জীবন। সাহিত্য জীবনে যেখানে বলা যায় তার প্রথম রচনা ছিল স্বপ্ন দর্শন। তার প্রথম রচনা ছিল 1858 স্বপ্ন দর্শন। বিহারীলালের প্রথম স্বপ্ন দর্শন, বিহারীলালের প্রথম রচনা 1858। 1858তে তার প্রথম, এটা ছিল একটা গদ্য গ্রন্থ।
কাব্যেরটা ছিল তার একটি গদ্য গ্রন্থ। সংস্কৃত কলেজে থাকা অবস্থায় তিনি এই গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থটি কোথায় বেরোয়? পূর্ণিমা পত্রিকায়। পূর্ণিমা পত্রিকায় এটি প্রকাশিত হয়। পূর্ণিমা পত্রিকায় এটি প্রকাশিত হয়। এমনকি সংবাদ প্রভাকর পত্রিকাতেও এই গ্রন্থটির তোমার কি বলে ভূয়সী প্রশংসা করা হয়। ভূয়সী প্রশংসা করা হয়। দেশমাতৃকার দুর্ভাগ্য এই নিয়ে তার গভীর আক্ষেপ। এই ছিল স্বপ্ন দর্শনের প্রধান বিষয়। কি কি ছিল না? দেশমাতৃকার দুর্ভাগ্য, এইগুলোই ছিল বিহারীলাল চক্রবর্তীর স্বপ্ন দর্শন কাব্যের প্রধান বিষয় হলো। এবার নেক্সট তার দ্বিতীয় যে কাব্য ছিল যেটা হচ্ছে সঙ্গীত শতক। তার দ্বিতীয় কাব্য ছিল 1862 সঙ্গীত শতক, যেখানে এই গ্রন্থটি 100টি ছিল 100টি গানের সমষ্টি। এই গ্রন্থ ছিল 100টি বাংলা গানের সমষ্টি। কবি এই গ্রন্থ সম্পর্কে তার বন্ধু অনাথ বন্ধু রায়কে বলেছিলেন। অনাথ বন্ধু রায়ের সঙ্গে তার এই গ্রন্থ নিয়ে কথা হয়েছিল এবং এই গ্রন্থটি প্রথম ঠাকুর পরিবারকে আকৃষ্ট করে। একটা মিনিট একটু ওয়েট করো। ঠাকুর পরিবারকে আকৃষ্ট করে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে প্রথম আকৃষ্ট করে। জাস্ট একটু ওয়েট করো। হ্যাঁ শোনো, এবার এই গ্রন্থটি প্রথম আকৃষ্ট করে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে। প্রথম আকৃষ্ট করে ঠাকুর পরিবারের অন্যতম সদস্য, শোনা যাচ্ছে তোমার কথা, দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে। ঠিক আছে, দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে আকৃষ্ট করে এই সঙ্গীত শতক। এরপর তিনি লিখলেন বঙ্গসুন্দরী 1870। বঙ্গসুন্দরী 1870 যেখানে 10টি স্বর্গে বিন্যস্ত ছিল। এই গ্রন্থটি বঙ্গসুন্দরী যেখানে 10টা স্বর্গ ছিল। দেখো, বঙ্গসুন্দরীতে 10টি স্বর্গ ছিল। প্রথম সংস্করণে 9টি স্বর্গ নিয়ে লেখা হয় এবং দ্বিতীয় সংস্করণে আরো একটি স্বর্গ অ্যাড করা হয়, যেটা হচ্ছে তোমার লাস্ট যে স্বর্গটাই, দশম স্বর্গের নাম ছিল, দশম স্বর্গ নাম ছিল কি বলতো? সুরবালা। দশম স্বর্গের নাম ছিল সুরবালা। ওকে, এই যে 10টা স্বর্গ, এটা হলো উপহার। প্রথম স্বর্গের নাম উপহার, দ্বিতীয় স্বর্গ হচ্ছে নারী বন্দনা, আর ছিল সুরবালা, আর ছিল করুণা, সুন্দরী, প্রিয় সখী, বিরোহিনী, চিরপরাধিনী, প্রিয়তমা, অভাগিনী, বিষাদিনী। এইগুলো এইগুলো ছিল মোটামুটি ভাবে বঙ্গসুন্দরীর 10টি স্বর্গ। প্রত্যেকটি স্বর্গের পূর্বে মানে একদম যখন শুরু হচ্ছে একটা করে উদ্ধৃতি রয়েছে। এই উদ্ধৃতিগুলো কার? ভবভূতির উদ্ধৃতি, কালিদাসের, ভারবি সংস্কৃত কবি, আর ইংরেজ কবি বাইরন, তাদের। ঠিক আছে, যেমন কপালকুণ্ডলা উপন্যাসে প্রত্যেক পরিচ্ছেদের শুরুতে একটা করে উদ্ধৃতি আছে, ঠিক সেইভাবে কিন্তু আমরা দেখতে পাই যে বঙ্গসুন্দরীতেও উদ্ধৃতি আছে। বঙ্গসুন্দরীতে যাদের উদ্ধৃতি রয়েছে নামগুলো একটু লিখে নাও, সেটা কারা কারা। তারা হচ্ছেন যাদের উদ্ধৃতি ব্যবহার করেছেন কবি বিহারীলাল: ভবভূতি, কালিদাস, আর হচ্ছে ভারবি, আর হচ্ছে বাইরন। বাইরন
হলো এই চারজনের কথা এই বঙ্গসুন্দরী কাব্যের মধ্যে রয়েছে। এবার আসছি বন্ধু বিয়োগ। এরপর 1870-এ লেখা বন্ধু বিয়োগ। প্রথমে 1870-এ বন্ধু বিয়োগ, তারপর 1870-এ নিসর্গ সন্দর্শন। ঠিক আছে, যাই হোক, প্রথমে বন্ধু বিয়োগের কথা বলি। এটি প্রথমে পূর্ণিমা পত্রিকায় প্রকাশিত হয়। এই যে বন্ধু বিয়োগ কবিতাটি দেখছো, এই কাব্যগ্রন্থ, এটা প্রথম পূর্ণিমা পত্রিকায়, পূর্ণিমা পত্রিকায় প্রকাশিত হয়। 4টি স্বর্গ ছিল, যেখানে কবি প্রথম যে স্বর্গ, যেখানে তার 4জন বন্ধুর সম্পর্কে লিখেছেন, সেই 4জন বন্ধু হচ্ছে পূর্ণচন্দ্র, কৈলাস, বিজয় এবং রামচন্দ্র। প্রথম যে স্বর্গ যেখানে তিনি তার 4জন বন্ধু সম্পর্কে লিখেছেন, বা 4টি স্বর্গই তাদের নামে, সেটা কারা? পূর্ণচন্দ্র, কৈলাস, বিজয় আর রামচন্দ্র। এছাড়াও তিনি তার প্রথমা স্ত্রী অভয়ার মৃত্যুতে তার যে বিয়োগ ব্যথা, সেটা নিয়ে তিনি লিখেছিলেন এই বন্ধু বিয়োগে। 1870 পূর্ণিমা পত্রিকায় প্রকাশিত হয় বন্ধু বিয়োগ। ঠিক আছে, আচ্ছা, এই কাব্যটি মূলত পয়ার ছন্দে লেখা। এই কাব্যটি পয়ার ছন্দে লেখা। এবারে আসি নিসর্গ সন্দর্শন। পয়ার ছন্দে লেখা, এরপরে আসছি নিসর্গ সন্দর্শন। এই নিসর্গ সন্দর্শন 1870 খ্রিস্টাব্দে, যেটা অবোধ বন্ধু পত্রিকায় প্রকাশিত হয়। কাব্যটিতে 7টি স্বর্গ রয়েছে, যেটা হচ্ছে অবোধ বন্ধু পত্রিকায় প্রকাশিত হয়। নিসর্গ সন্দর্শন কোথায় প্রকাশিত হয়? না, অবোধ বন্ধু। অবোধ বন্ধু পত্রিকায় প্রকাশিত হয় নিসর্গ সন্দর্শন। এই কাব্যটি 7টি স্বর্গে রয়েছে। স্বর্গগুলো হলো চিন্তা, সমুদ্র দর্শন, বীরাঙ্গনা, নভমণ্ডল, ঝটিকার রজনী, ঝটিকা সম্ভোগ, প্রভাত, এইগুলো। এখানে মূলত প্রকৃতির বর্ণনা রয়েছে, সমুদ্র দর্শন, নভমণ্ডল, ঠিক আছে, এইগুলো নিয়ে এখানে লেখা হয়েছে। যেখানে রাত্রের একটা বর্ণনা রয়েছে, পয়ার ছন্দের প্রয়োগ রয়েছে। এই যে সমুদ্র দর্শন বলে যে স্বর্গটা, যেখানে কবি সমুদ্রের তীরে দাঁড়িয়েছেন এবং তিনি রামায়ণের কাহিনী স্মরণ করছেন, স্মরণ করে তিনি দেশের পরাধীনতার কথা, সেই যে বেদনা, সেটা তিনি অনুভব করছেন, পরাধীনতার বেদনা অনুভব করছেন। অর্থাৎ পুরাণকে কাজে লাগিয়ে তিনি দেশের স্বাধীনতার যে বেদনা, মানে পরাধীনতার বেদনা যেটা, সেটা তিনি অনুভব করছেন। এই গেল, কারণ মানে যাকে ক্রস করার, যে সময় রামায়ণে এই ঘটনাটা ঘটে, যে সমুদ্রকে কিভাবে পার হবে, সেটাই ছিল একটা বড় চিন্তার বিষয়। ঠিক আছে, তো এটাই হচ্ছে মানে প্রথমে দাঁড়িয়ে সেটাই মনে হয়েছিল, যে কিভাবে ইংরেজ সরকারের বিরুদ্ধে গিয়ে দেশের পরাধীনতার শৃঙ্খল মোচন করা যায়। তাহলে এটা গেল, এটা সমুদ্র দর্শন একটা স্বর্গের নাম, যেমন চিন্তা, যেমন সমুদ্র দর্শন, বীরাঙ্গনা, নিসর্গ সন্দর্শনের এক একটা স্বর্গ। ঠিক আছে, মোট 7টি স্বর্গ ছিল। নিসর্গ সন্দর্শনে মোট 7টি স্বর্গ ছিল। 7টি স্বর্গ। এবার হচ্ছে প্রেম প্রবাহিনী। প্রেম প্রবাহিনী, যাতে করে 5টি স্বর্গ ছিল। প্রেম প্রবাহিনীতে 5টি স্বর্গ ছিল। প্রেম প্রবাহিনী 1870 অবোধ বন্ধু পত্রিকায় প্রকাশিত হয়। অবোধ বন্ধু পত্রিকায় প্রকাশিত হয় 5টি স্বর্গ, যেটা হলো পতন, বিরাগ, বিষাদ, অন্বেষণ, নির্বাণ, এইগুলো। এই স্বর্গ 5টি নামের স্বর্গ ছিল, যেখানে
তার স্ত্রীর উদ্দেশ্যে লেখা এটা মনে করা হয়। আচ্ছা, নেক্সট ওয়ান হচ্ছে সারদা মঙ্গল। সারদা মঙ্গল হচ্ছে তার শ্রেষ্ঠ কাব্য। কাব্যটি 5টি স্বর্গে লেখা। কাব্যটিতে তোমার কি বলে, এক বিচিত্র কল্পনা, একটা অনুভূতি, আমরা যেটাকে আমরা বলি না কাব্য লক্ষ্মী, রবীন্দ্রনাথ বারবার বলে গেছেন তার কবিতার মধ্যে, বোধহয় সেই স্বাদই পাওয়া যায় সারদা মঙ্গল। সেই স্বাদ পাওয়া যায় সারদা মঙ্গল, যেখানে কাব্যের বিষয়বস্তুতে মৈত্রী, প্রীতি, সরস্বতী, এই তিনটে যে বিরহ তার সুর ধ্বনিত হয়েছে। রবীন্দ্রনাথ নিজে বলেছেন সারদা মঙ্গল একটা অপরূপ কাব্য। এবং সারদা মঙ্গল 1307 সালে কবির পুত্র অবিনাশ চন্দ্র চক্রবর্তী সম্পাদনা করেন। এবং কবির বন্ধু ছিলেন অনাথ বন্ধু রায়, যিনি লিখিত একটি পত্রে তার পাওয়া যায় যে এই মৈত্রী বিরহ, প্রীতি বিরহ আর সরস্বতী বিরহ, এই তিনটের মিলিত হয়েই কিন্তু সারদা মঙ্গল লেখা হয়েছিল। ঠিক আছে, সারদা মঙ্গল এই তিনটি বিরহের সংমিশ্রণেই লেখা হয়েছিল। এই কাব্যটিকে বিহারীলালের শ্রেষ্ঠ কাব্য বলা যেতে পারে। এই কাব্যটিকে বিহারীলালের শ্রেষ্ঠ কাব্য বলা যেতে পারে। মধ্যযুগে নূতন মঙ্গল রচনা করেছিলেন ভারতচন্দ্র। ঠিক আছে, পরবর্তীকালে আমরা দেখি যে বিহারীলাল তিনি নতুন রোমান্টিক গীতি কবিতা লিখেছেন। সারদা মঙ্গল বা সারদা বন্দনা করে তিনি যেন একটা নূতন মঙ্গল কাব্য রচনা করলেন। আর তারপরে তার যে কাব্য সেটা হলো সাধের আসন, 1889। আচ্ছা, সারদা মঙ্গল হলো 1879-তে আছে সারদা মঙ্গল। আর তারপরে হচ্ছে সাধের আসন। সাধের আসন হলো আচ্ছা, সাধের আসন সালটা হচ্ছে, সাধের আসনটা হচ্ছে 1889। এটি 10টি স্বর্গে রয়েছে। সাধের আসন যেটা আমরা বলতে পারি যে সাধের আসন হচ্ছে 1889। কাব্যটি 10টি স্বর্গে রয়েছে। ঠিক আছে, সাধের আসনের যে 10টি স্বর্গ, যেখানে আমরা মায়া দেবী, শরৎকাল, ধূমকেতু, দেবরানী, বাউল বিংশতি, কবিতা ও সঙ্গীত এগুলো ছিল। আচ্ছা, আচ্ছা, তারপরে হচ্ছে, হ্যাঁ যেটা বলছিলাম যে হ্যাঁ সাধের আসন 1889 হবে। এটা একটু সালটা ঠিক করে নাও। সারদা মঙ্গল 79, কিন্তু সাধের আসন হচ্ছে 89। এছাড়া পরবর্তীকালে সাধের আসনের পর যে আর যে কবিতাগুলো পাওয়া যায়, যেমন মায়া দেবী, যেমন হচ্ছে 1882। মায়া দেবী হচ্ছে 1882। তারপরে হচ্ছে যেমন শরৎকাল, নিসর্গ সঙ্গীত। নিসর্গ সঙ্গীত হচ্ছে 1882। 1882 নিসর্গ সঙ্গীত।
ধূমকেতু হচ্ছে 1882। ঠিক আছে, তারপর হচ্ছে আচ্ছা বাউল বিংশতি, বাউল বিংশতি সালটা ঠিক করো, এটা 1887 হবে, 1887 হবে এটা। গোধূলি 1899 হবে, গোধূলি 1899, এগুলো মৃত্যুর পর প্রকাশিত। আর হচ্ছে এগুলো মৃত্যুর পর প্রকাশিত হয়েছে। আচ্ছা, আর স্বপ্ন দর্শন যেটা আগেই বলেছিলাম, ওটা তো একটা রূপক ধর্মী কাব্য, দেখো প্রথমেই ওটা প্রথম, একদম ওটা ওনার প্রথম কাব্য ছিল, প্রথম প্রকাশিত ছিল। প্রথম গীতিকাব্যের সচেতন কবি, ওনার যে ব্যক্তিগত জীবনটা ওটা আগেই বলে দিয়েছি, আর বলছি না ফার্দার। বঙ্গসুন্দরীতে লেখা, উনি যে সমস্ত সেলির হিম টু ইন্টেলেকচুয়াল বিউটি কবিতার সঙ্গে সারদা মঙ্গলের একটা সাদৃশ্য আছে, এটা ইম্পর্টেন্ট দেখো। ঊনবিংশ শতাব্দীর গীতিকাব্যের জনক বলা যায়, রবীন্দ্রনাথ ঠাকুর সেটা স্বীকার করেছিলেন। স্বপ্ন দর্শন আগেই বলেছি, এটা হচ্ছে একটা গদ্য রচনা বা গদ্য গ্রন্থ বলা যেতে পারে। ঠিক আছে, বঙ্গসুন্দরীতে তিনি অনেকগুলি নারী চরিত্রকে এঁকেছেন। এছাড়া বিহারীলাল সম্পর্কে আর তেমন বলার কিছু নেই। বলো, যদি কোনো জায়গায় কারোর অসুবিধা থাকে বলতে পারো। বিহারীলাল সম্পর্কে আর কি কিছু জানার আছে? মানে আর তেমন কিছু তো নেই। আর ওই যে তার যে শোক কাব্যগুলো, যেটা হচ্ছে বন্ধু বিয়োগ, তাতে যে নামগুলো রয়েছে পূর্ণ, বিজয়, কৈলাস, সরলা, রামচন্দ্র, এটা কিন্তু খুব তোমার কি বলে গুরুত্বপূর্ণ। আচ্ছা, ওনার প্রেম প্রবাহিনী কবি কাব্যের মধ্যে, প্রেম প্রবাহিনী কাব্যের মধ্যে ওনার সেলি, ওয়ার্ডসওয়ার্থ, এদের কিন্তু প্রভাব লক্ষ্য করা গেছে, এদের প্রভাব লক্ষ্য করা গেছে প্রেম প্রবাহিনীর মধ্যে। আর বিহারীলালের শ্রেষ্ঠ গীতিকাব্য হচ্ছে সারদা মঙ্গল, যেটা আর্য দর্শন পত্রিকায় প্রকাশিত হয়। আর্য দর্শন, সারদা মঙ্গল আর্য দর্শন পত্রিকায় প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্মীকি প্রতিভাতে সারদা মঙ্গলের প্রভাব দেখা গেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্মীকি প্রতিভাতে সারদা মঙ্গলের প্রভাব দেখা গেছে। আচ্ছা, সাধের আসন, সাধের আসন মালঞ্চ পত্রিকায় প্রকাশিত হয়, প্রথম 3টে স্বর্গ, সাধের আসন মালঞ্চ পত্রিকায় প্রকাশিত হয়। 3টি স্বর্গ, 3টি স্বর্গ।
বিহারীলালের তাহলে টাইটেল কি ছিল, মানে বিহারীলালের যে তার যে বংশ প্রদত্ত টাইটেল ছিল চট্টোপাধ্যায়, আর এইটা হচ্ছে তাকে উপাধি দেওয়া হয়, কোন একজন হালি শহরের স্বর্ণ ব্যবসায়ী উপাধি দিয়েছিলেন, এই মানে এটা দান করেছিলেন চক্রবর্তী টাইটেলটা। শ্রেষ্ঠ গীতিকাব্য সারদা মঙ্গল। সাধের আসন কাকে উৎসর্গ করেছিলেন? সাধের আসন উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বৌদি কাদম্বরী দেবীকে। সাধের আসন উৎসর্গ করেন কাদম্বরী দেবীকে। কাদম্বরী দেবীকে। ওনাকে তো রবীন্দ্রনাথ ঠাকুর ভোরের পাখি বলেছেন, এটা জানারই কথা, আর তো কিছু বলার নেই। ওনার কাব্যে যে ত্রিবিধ যে বিরহ দেখা গেছে, যেটা আমি বললাম, একটা হচ্ছে মৈত্রী বিরহ, একটা হচ্ছে প্রীতি বিরহ, আর একটা হলো সরস্বতী বিরহ। ত্রিবিধ বিরহ বলা হয়। আর কিছু বলার নেই। ওকে, হ্যাঁ বলো কি? রবীন্দ্রনাথের কি গুরুদেব ছিলেন বিহারীলাল? হ্যাঁ, রবীন্দ্রনাথকে ভোরের পাখি আখ্যায়িত করেছেন বিহারীলাল। না, ওর গুরু আর কি, রবীন্দ্রনাথ তার কাব্যের গুরু কি বিহারীলালকে উল্লেখ করেছেন? শুনতে পাচ্ছি না কিন্তু, একটুখানি জোরে বলো, স্পিকারটা মুখে গেছে। আমি যে রবীন্দ্রনাথ গুরু বলে মানতেন কি বিহারীলালকে? হ্যাঁ, রবীন্দ্রনাথ গুরু বলে মানতেন বিহারীলালকে কবিতা লেখার ক্ষেত্রে। আর এই গীতি কবিকার মানে গীতি কবিকার প্রাধান্য কি বিহারীলাল না রবীন্দ্রনাথ? না, বাংলা সাহিত্যে গীতি কবিতার প্রথম মানে আর কি, গীতি কবিতার প্রথম সূচনা বিহারীলালের হাত ধরে। আচ্ছা। বাংলা সাহিত্য, ইংরাজি সাহিত্য নয়, কারণ তার আগে সবাই মহাকাব্য রচনাতেই ব্যস্ত ছিল, ওই চারজন, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীন চন্দ্র সেন, আর হচ্ছে তোমার তোমার কি বলে মধুসূদন দত্ত, চারজনেই তোমার মহাকাব্য লিখেছেন। তারপরেই তো বিহারীলালের উত্থান। তো বিহারীলাল তোমার ওই ইয়ে করেছেন, গীতি কবিতা লিখলেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই গেল। চলো তোমাকে এগুলো বলে দিই, সমাসের উত্তরগুলো কেউ ক্লাসে নেই, কি অবস্থা। বল, প্রথমটা কি হবে উত্তর? প্রথমটা সঞ্জীব। হ্যাঁ, একদম ঠিক আছে, সন্ধি।
তারপরেরটা, সন্ধি কত প্রকার? দুই প্রকারের, কিন্তু ছবিতে দেখাচ্ছে না। সন্ধি হচ্ছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, তাই না? তাতে তো দুই রকমের সন্ধির কথা বলা হয়েছে, সংস্কৃতে 3 রকমের বলা হয়েছে। হ্যাঁ, বাংলা এখানে কিন্তু সেটা তো দেয়নি, এখানে বাংলার না ওভারঅল বলেছে সন্ধি কত প্রকার, তাহলে এখানে তো আমরা সেটা তো পাবো না, সেই জন্য আমাদেরকে তিনটেই ধরতে হবে, এখানে 3 প্রকারই হবে। আচ্ছা, আচ্ছা, স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে কোন সন্ধি হবে? এটা স্বরসন্ধি। এছাড়াও খাঁটি বাংলা সন্ধি আর নিপতানা সিদ্ধ সন্ধি ওগুলো ধরা হবে না? খাঁটি না, ওটা আলাদা করে ধরা হবে না, কারণ তাহলে তো 5 প্রকার হয়ে যাবে। নিপাতনের সন্ধি ধরা হয় না, কারণ ওটা তো নিয়ম মেনে হচ্ছে না, তো সেই কারণে নিপাতনে সিদ্ধ সন্ধি কখনোই ধরা হবে না, খাঁটি বাংলা সন্ধিকেও ধরা হয় না। বেসিক্যালি তিনটাকেই ধরা হয়, সেটা হলো স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। আচ্ছা, এবার আমাকে বলো যে জ্যোতিরূপা শব্দটিকে ভাঙলে কি পাওয়া যায়? এটা হবে জ্যোতি প্লাস রূপা, এইটা হবে জ্যোতি প্লাস রূপা। গয়েরটা সায়ত্ত, সায়ত্ত কি হবে? স্বযুক্ত আয়ত্ত। স্বযুক্ত আয়ত্ত। হর্ষই বা দীর্ঘইকারের সঙ্গে হর্ষই বা দীর্ঘই যোগ করলে কি পাওয়া যায়? দীর্ঘইকার। দীর্ঘইকার, একদম। কবিশ, এই যুক্ত ইস, দীর্ঘই। এখানে তো তিনটেই হর্ষই আছে, দীর্ঘইটা হবে লাস্টেরটা, ঘ, কবিশ। পূজা প্লাস অর্চনা শব্দ দুটিকে সন্ধিবদ্ধ করলে কি রূপ পাওয়া যায়? পূজার্চনা, কয়েকটা। এক্ষেত্রে উত্তর হবে পূজার্চনা, বিয়েরটা মানে খ উত্তর হবে পূজার্চনা। আচ্ছা, সাহিত্য সঞ্চয়নের কি উত্তর দিয়ে দেবো? পরীক্ষা দেওয়া হয়ে গেছে? না ম্যাম, আমি ব্যাকরণটাই দেখছিলাম। পরেরটা, কোন পদ্ধতিতে সন্ধি করলে এ পাওয়া যায়? অপ্রাশস্যই। অ প্লাস অ অথবা আয়ের সঙ্গে হ্রস্বই বা দীর্ঘই করলে তবে কিন্তু এ পাওয়া যায়, এইটা হবে এই পদ্ধতি। সুধেন্দু, সুধেন্দু, সুধাযুক্ত ইন্দু। সুধাযুক্ত ইন্দু, এক্স্যাক্টলি। 11, হর্ষ বা দীর্ঘ এর সঙ্গে হর্ষ বা দীর্ঘ যোগ করলে কি পাওয়া যায়? দীর্ঘকার। দীর্ঘ। কোন ধরনের সন্ধি নিয়ম মেনে হয় না? এই যে বলো। নিপাতনের সিদ্ধ সন্ধি। অ বা আয়ের পর হ্রস্ব বা দীর্ঘ থাকলে উভয় মিলে কি হবে? ও, ও, ও। ও হবে। ও। 13 এরটা ও হবে। সবকটা নিয়ম আছে কিন্তু তোমাদের করানো, খাতাগুলো বারবার দেখবে। চলর্মি, চল যুক্ত উর্মি, তাই না? এখানে আমি বলেই দিয়েছিলাম উর্মি স্পেলিং এ অলওয়েজ দীর্ঘও হবে, মনে থাকে যেন এটা। তাহলে
এটা হচ্ছে উত্তর হবে এই যে পয়েন্টটা, জল যুক্ত উর্মি, জল উর্মি। পরেরটা, অ বা আয়ের সঙ্গে কোন বর্ণ যুক্ত হলে রেফ পাওয়া যায়? রেফ, রিকার। তারপর অ বা আ তার উপরে ও বা ও থাকলে কি হবে? ঔকার। ঔকার হবে। অমৃত ঔষধ, এখানে কি হবে? অমৃতযুক্ত ঔষধ। অমৃতযুক্ত ঔষধ। ঘয়েরটা না, অমৃতযুক্ত ঔষধ। হর্ষ বা দীর্ঘ এর আকারের পর যে কোনো স্বরবর্ণ হর্ষ বা দীর্ঘ বাদ দিলে থাকলে যে বর্ণটা পাওয়া যাবে, মানে ওটা বাদ দিয়ে যে কোনো স্বরবর্ণ থাকলে কোন বর্ণটা পাওয়া যাবে? মানে হর্ষ বা দীর্ঘ আছে, তারপরে তুমি তোমার কি বলে আর হর্ষ বা দীর্ঘ বসাতে পারবে না। হর্ষ বা দীর্ঘ আছে, কিন্তু তারপরে তুমি আর কোনোভাবেই হর্ষ বা দীর্ঘ বসাতে পারবে না। তাহলে কি বসাবে সেখানে? তাহলে সেখানে তুমি বসাতে পারবে যেটা, এটা করলে কি বর্ণ পাওয়া যাবে? যেমন দেখো অন্যয়, অনুযুক্ত অয়, অন্যয় কি পাচ্ছি আমরা? ব পাচ্ছি, ব। অনু যোগ হচ্ছে অয়। দেখো হর্ষ এর পর আর হর্ষ বসাতে পারবো না, তাহলে কি পাবো? এখানে ব পাবো। সীমন্ত, সীমন্ত কি হবে? সীমাযুক্ত। সীমন্ত পাবো, সীমন যুক্ত অন্ত, খ, খ। গবেষণা, তো ইজি। গোযুক্ত শোনো। গো যুক্ত এসো না, একদম এক এক। আচ্ছা, এর পরেরটা একটা শান্তি না শাস্তি, কি বলেছে? এটা শান্তি, এই ওয়ার্ডটা না শান্তি। শান্তি হবে। কি বলেছে? শান্তি কি ধরনের সন্ধিযুক্ত শব্দ? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, না নিপাতনে সিদ্ধ সন্ধি, না বিসর্গ সন্ধি? এটা ব্যঞ্জন সন্ধি হবে। শান্তিকে ব্যঞ্জন সন্ধি হবে। তাহলে শান্তি হচ্ছে ব্যঞ্জন সন্ধি হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তারপরে হবে মানে এটা কিভাবে এসছে বলো তো? এটা ব্যঞ্জন সন্ধি এইভাবে এসছে। একটা হচ্ছে তোমার শান্তি, যেটা সোম যুক্ত তি থেকে এসেছে অ্যাকচুয়ালি। এটা মানে এখানে তি হবে, সোম যুক্ত তি, এটা প্রত্যয়জাত শব্দ। এখানে তোমাদের সন্ধিতে তিকটা বসবে না, এটা তি হবে। তারপরে উদ্ধৃতি, উদ্ধৃতি কি হবে? উদ্ধৃতি হবে উদ্যুক্ত হৃতি, উদ্যুক্ত হৃতি, গয়েরটা হবে। প্রায়শ্চিত্ত, কি ধরনের সন্ধিযুক্ত শব্দ প্রায়শ্চিত্তটা? প্রায়শ্চিত্ত হচ্ছে কি হবে? ব্যঞ্জন সন্ধি, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি,
না নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি না নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি, কোনটা? প্রায়শ্চিত্তটা হবে বিসর্গ সন্ধি। নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি হবে, তার কারণ এই সরি সিদ্ধ ব্যঞ্জন সন্ধি হবে এটা। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি হবে। সন্ধির নিয়ম মেনে হয় না বলে, সন্ধির নিয়ম মেনে হয় না বলে, ব্যঞ্জন সন্ধির নিয়ম মেনে হচ্ছে না, প্রায়শ্চিত্ত। সেই জন্য এটা হবে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। আচ্ছা পরেরটা, দোষযুক্ত লোক। আচ্ছা পরেরটা হচ্ছে দীপযুক্ত লোক হয়, দুর্লোকটা। খ হবে উত্তর। এটা অলওয়েজ হবে প্রায় যুক্ত চিত্তকেই আমরা প্রায়শ্চিত্ত বলে থাকি, প্রায় যুক্ত চিত্তকে আমরা প্রায়শ্চিত্ত বলে থাকি। ঠিক আছে, কারণ এছাড়া আর অন্যগুলো হতে পারে না। যদি এটাকে ভাঙতে দিত তাহলে প্রায় যুক্ত চিত্ত, যেটা ব্যঞ্জন সন্ধিতে এই নিয়মটা নেই, ওই জন্য। আচ্ছা উত্থান, উত্থান তো জানো এটা কি হবে? উত্থান উৎযুক্ত বুদ্ধিযুক্ত স্থান। ব্যঞ্জন সন্ধি হবে। যেটা কি পরপর দুটো এক কোয়েশ্চেন দিয়ে দিয়েছে উত্থানটা? ও না, আলাদা একই, মানে প্রশ্নটা শব্দটা একই, আলাদা আলাদা দিই। ব্যঞ্জন সন্ধি আর এটা হবে উৎযুক্ত স্থান পরেরটা। তাহলে এটা হচ্ছে তোমার হবে এটা উদ উদ হবে, কথাটা উদ উদ। পরেরটা, স্বরবর্ণের পর ছ যদি পরপদের প্রথমে থাকে তবে উভয় মিলে কি হয়? কি হবে? এটা করিয়েছিলাম ছয়ে ছয়ে। বিসর্গ সন্ধি কত রকমের হবে? ছয়ে ছয় নিয়মটা মনে পড়ছে? ছয়ে ছয়ের নিয়মটা কি ছিল? পূর্ণচ্ছেদ, পূর্ণযুক্ত ছেদ। তাহলে পূর্ণচ্ছেদ হবে, যেমন বিচ্ছেদ, অনুচ্ছেদ, এই নিয়মটা। বিসর্গ কত রকমের? পূর্ণচ্ছেদ, বিচ্ছেদ, অনুচ্ছেদ, এই শব্দগুলোর ক্ষেত্রে এই নিয়মটা হবে। বিসর্গ কত রকমের? দুই। বিসর্গ হলো দুই ধরনের। কি কি জাতীয় হয় বিসর্গটা বলতে পারবে? একটা হচ্ছে র জাত, একটা দন্তের স জাত। সরোজ, সরোজ কোন সন্ধিজাত শব্দ? সরোজ, সরোজ বিসর্গ সন্ধিতে পড়ে, সরোজ বিসর্গ সন্ধিতে পড়ে। যশোভিপ্সা কি হবে? এটা হচ্ছে হবে যশ যুক্ত অভিপ্সা। যশযুক্ত অভিপ্সা। যশযুক্ত অভিপ্সা। যশোভিপ্সাতে যশ হবে। যশই বা নয় কেন, সত্যি তো
এটা হচ্ছে না, যশ বিপ্সাই হবে। যশ বিপ্সাই হবে, ঠিক আছে, যশ যুক্ত অভিপ্সা হবে। হ্যাঁ, যশ যুক্ত অভিপ্সাই হবে, ঠিক আছে। আচ্ছা, বিসর্গর সঙ্গে কোন বর্ণ মিলিত হয়ে বিসর্গ সন্ধি হয়? বিসর্গের সঙ্গে কোন বর্ণ মিলিত হয়ে বিসর্গ সন্ধি হয়? বিসর্গের সঙ্গে অলওয়েজ স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ উভয়ই মিলিত হয়। উভয়ে। হ্যাঁ, উভয়ই হবে। আচ্ছা, অহরাত্র, এটা না অহরাত্র হবে শব্দটা। অহরাত্রতে কি হবে? অহ যুক্ত রাত্র। এইটা হবে। গ হবে, অহ যুক্ত রাত্র। আচ্ছা, ত বা দ এর পরে তালবস্য থাকলে সন্ধির ক্ষেত্রে কি হয়? ত বা দ এর পরে তালবস্য থাকলে তালব্যস্য থাকলে সন্ধির ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হবে হলো ছ হবে, ছ হবে। কেন ছ হবে এক্ষেত্রে? যে আচ্ছা, অ্যাকচুয়ালি হ্যাঁ, না ওটা ঠিকই আছে, ঠিক আছে। আচ্ছা, ত বা দ এর পর যদি তালবস্য থাকে তাহলে ছ হবে। যেমন ওই উচ্ছ্বাস, যেমন হচ্ছে তোমার ওই উচ্ছৃঙ্খল, ওইগুলোর ক্ষেত্রে, ঠিক আছে, ওগুলো ছ হবে। নিচের কোনটি ভুল বলো? উৎযুক্ত শ্বাস। নিচের কোনটি ভুল? কৃতি ভুল নাকি এখানে দেখি আর কি কি আছে? প্রণযুক্ত তি, প্রণতি, শান্তি, সাযুক্ত তি, শান্তি চলতি, তাহলে কোনটা ভুল? এখানে তো ভুল হচ্ছে তোমার শান্তিতে ভুল আছে, শান্তিতে ভুল আছে, একটু আগেই বলে দিয়েছি, সোম দিয়ে হবে শান্তিটা। আর নিচের কোনটা ঠিক এটা তোমরা বলো, এটা তো রুলস দেওয়া আছে, বলো। 36 গ গ দেখো, আ হস্যই এ কার না, ঠিক তো, ঠিক বলেছি, আগেরটা ভুল ছিল, এটা ঠিক। মূর্ধন্য ষ এর পরে ত, হলো এটা ভুল বলেছে নাকি? হ্যাঁ, মূর্ধন্য ষ এর পরে ত থাকলে ত এর স্থানে সন্ধির ক্ষেত্রে কি হবে? কি হবে? বৃষ্টি, মনে পড়ছে? ঠ ঠ বৃষ্টি, তাহলে ট। ষষ্ঠ হয়তো। হ্যাঁ, ষষ্ঠর ক্ষেত্রে তখন থ হবে, থ। এখানে তো ত বলেছে, সেই জন্য এটা ট হবে। আর যদি থ বলতো তাহলে ঠ হতো, যেটা বললে ষষ্ঠ এটা হতো, থ আচ্ছা, থাকে, মানে এখানে যদি থ থাকে। আচ্ছা, কোনটি ঠিক নয়, মানে কোনটা ভুল, এক কথা? ধনঞ্জয় না? ধনঞ্জয়, ধনঞ্জয়েরটা হচ্ছে ধনঞ্জয় আছে, ধনঞ্জয় ঠিক আছে। উদ্ধার, উদ্যুক্ত হার, তা তো উদ হবে না, উদ হবে, উদ্ধার। খণ্ডত্ব হতো। হ্যাঁ, পরেরটা 39
পরেরটা বলো। কি হবে? কোনটি ঠিক? সংযুক্তকৃত। ঠিক নয় এটা, এটা ভুল, সোম হতো কথাটা। আচ্ছা এখানে দেখো গোযুক্ত পদ, এটা কিন্তু ঠিক আছে। এই না, তোমার এখানে আরেকটা কি আছে, উৎযুক্ত স্বর্ণ, এটা ঠিক আছে, উচ্ছন্ন, উচ্ছন্ন, এইটা ঠিক আছে। এটাতে আবার এটা এটা ঠিক নেই, কারণ এটা গোষ্পদ হওয়ার কথা, তবে গোযুক্ত পদ হবে। নিচের কোনটি ভুল? 40 দেখো খ ভুল আছে। কেন বলো তো? এটা স্মরণ কি হতো? স্মৃ, স্মৃ হতো, ধাতু থেকে এসছে, স্মৃ ধাতু হতো, যার জন্য এইটা এখানে স্ম করেছে। বাদ বাকিগুলো ঠিক আছে। বহির্গত কোনটা ঠিক? বহির্গত কোনটা ঠিক? বহির্যুক্তগত। বহিযুক্তগত। নিচের কোনটি ভুল? কাঁদুনি, এটা তো ইজি। কাঁদুনি একটা আছে, নিচে কোনটি ভুল? আচ্ছা ওই ভূত, ভূত, ভূতেরটা ভুল। বাচস্পতি, বাচযুক্ত পতি। নিচের কোনটি ঠিক? বিশ্বযুক্ত অমিত্র, বিশ্বামিত্র, বিশ্বযুক্ত মিত্র, 44C হবে। বিশ্বযুক্ত মিত্র, বিশ্বামিত্র। দুরাবস্থা, দুরবস্থা, দুযুক্ত অবস্থা, দুযুক্ত অবস্থা। কয়েকটা হবে। অন্তরঙ্গ, অন্তর্যুক্ত অন্তর্যুক্ত অঙ্গ। আচ্ছা তারপরে হচ্ছে 47, নিচের কোনটি ঠিক? 47-এ সংসার, সংযুক্ত সার, এটা ঠিক, বাদবাকিগুলো তো ভুল আছে। যুক্ত তৎযুক্ত মধ্য হবে না। উদ্হার, এটা তো উৎ হতো, বারংবার ওইভাবে হবে না। আচ্ছা পরেরটা কোনটি ঠিক নয়? আচ্ছাদন, সঙ্গত, সংযুক্তগত, সৎ, সন্মার্গ। আচ্ছা এটা সৎ যুক্ত, এটা কোনটি ঠিক নয় বলেছে, তাই তো? এটা হচ্ছে সৎ মার্গ, মানে সৎ যুক্ত মার্গ, এটা একটা আছে। আর একটা কি আছে? এইটা হবে, এটা উদ্যুক্ত লেখ, উদ্যুক্ত লেখ হবে, খণ্ডত্ব হওয়ার কথা। দুরন্ত, এটা কি হবে? এটা তো ইজি, দুযুক্ত অন্ত, দুরন্ত। 49। আচ্ছা স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন, এটা আগেই পেলাম না, স্বরসন্ধি, এটা তো সন্ধি হবে। আচ্ছা নিচের কোনটি ঠিক?
52 কোনটা ঠিক হবে? গয়েরটা। নভ, এই নভ দিয়ে যেগুলো আছে সব বিসর্গ হবে। অন্তরিক্ষ, অন্তরিক্ষতে হচ্ছে অন্তযুক্ত অন্তযুক্ত খ হবে, খ। আচ্ছা, নিচের কোনটা কৃত প্রত্যয়? লাজুক হবে না, হিংসা, মিশুক। এই যে ঘয়েরটা দেখো, হন মানে হত্যা, এটা ওই হন ধাতু, হত্যা যেটা। 54 ঘ, ওই হত্যা শব্দটা যে ঘাতক, হত্যা করা, যে হত্যা করে, তো সেটাই হত্যাটাই হন ধাতু থেকে এসছে, এই হনটা এখানে ধাতু, তার সঙ্গে ওটা কৃদন্ত পদ যুক্ত হয়ে ঘাতক, তো এটা কৃত প্রত্যয়। ঠিক আছে, মানে ধাতুর সঙ্গে কৃত ধাতু যেটা যুক্ত হলে তবে, মোট কথা প্রথমটায় ধাতু থাকবে। আচ্ছা, এগুলো বলে দিতে হবে, তাই তো? আচ্ছা, খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা কটি? এটা তো আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। কটা বাংলায় উপসর্গ রয়েছে টোটাল? বাংলা উপসর্গ কটি? 20টি না? সংস্কৃত উপসর্গ বলেছে তো এখানে। এরপরে হচ্ছে দেখো, তারপর কি বলছে, তাহলে প্রথমটা হচ্ছে তোমার 20টি। তারপরে আনচান, যেটা আমি বলেছিলাম বারবার করে, যে দেখো কোন শব্দটা কি জাতীয় তোমার কি বলে মানে অর্থটাকে প্রকাশ করছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আনচান যেটা, সেটা হচ্ছে তোমার বিশিষ্ট, বিচিত্র, বিকল্প না বিক্ষিপ্ত। আনচান মানে একটা বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত ভাবে, মানে কেউ আনচান করলে তার কি হয়, বিক্ষিপ্ত অবস্থার সৃষ্টি হয়, সে স্থির থাকতে পারে না। কোন দুটি বাংলা উপসর্গ? আগেরটা বলেছে কিন্তু। আচ্ছা, বাংলা উপসর্গের সংখ্যা, সংস্কৃত উপসর্গ তো 20টি, বাংলা উপসর্গ হচ্ছে তোমার 21টি। বাংলা উপসর্গ বলেছে তো এখানে, এটা 21টি হবে, এটা 20টা হবে না, এইটা হবে। এখানে কোনটা বলতো যে বাংলা উপসর্গ? লাস্টেরটা নয়, পড়া প্রো, এটা সংস্কৃত উপসর্গ। এক্ষেত্রে হবে অঘা, উন, অনা, পদ, এইগুলো, এটা হচ্ছে তোমার বাংলা উপসর্গ। আচ্ছা, নিচের কোন শব্দে আর উপসর্গটি বিশিষ্ট অর্থে ব্যবহার করা হয়েছে? আর কোলা, আর মোড়া, আর চোখ, না আর খেপা? বিশিষ্ট অর্থে ব্যবহার করা হয়েছে, এটার উত্তর হবে আর কোলা হবে, আর কোলা। আর কোলা হবে।
তবে এটা তোমার কি বলে আর কোলাতে এটা একটা বিশিষ্ট অর্থে প্রকাশ বোঝাবে, বিশিষ্ট অর্থে প্রকাশ। আর বাংলা উপসর্গ যেগুলো ওই যে রয়েছে ওই যে অঘা উন ওই শব্দটাতে অনা, যেমন দেখো এই যে অনাবৃষ্টি, অনাবৃষ্টি বাংলা উপসর্গ। তারপরে হচ্ছে তারপরে হচ্ছে এগুলোর ক্ষেত্রে বাংলা উপসর্গ বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, এটা আর কোলা হবে, আর কোলা। খাঁটি বাংলা উপসর্গ কোনটি? আম, রাম, সোম আর নিম। খাঁটি বাংলা উপসর্গ কোনটি? খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে রাম। রাম, রাম শব্দটা হলো খাঁটি বাংলা উপসর্গ। কোন গুচ্ছের সব কয়টি উপসর্গই খাঁটি বাংলা? কু দিয়ে হয়, কু কথা। আচ্ছা আচ্ছা, এখানে আর হচ্ছে এখানে আর কি আছে? অজানা, ওই অজ দিয়ে হবে এইটা। আচ্ছা, আন, আন হচ্ছে আন মিন্স এখানে ওই অনাবৃষ্টি এইগুলো হবে। ইতি, পাতিটা দিয়ে হবে। পাতি হচ্ছে তোমার পাতি লেবু, পাতকুয়া এগুলো হবে। আর হচ্ছে ইতি। তাহলে তাহলে এক্ষেত্রে উত্তর হবে তোমার 6এরটা সি উত্তর হবে। সি, সি তিনটেই হয়ে গেছে সি। ইতি মিন্স ইতি পূর্ব বা এই জাতীয় শব্দ। নিচের কোনটি বাংলা উপসর্গ? নিচের কোনটা বাংলা উপসর্গ? উপসর্গটা কিন্তু পড়িয়েছি, কেউ পড়েনি এখনো। বাংলা উপসর্গ এখানে ওই হা ভাতে, হা ঘরে ওইটা হবে বাংলা উপসর্গ। 7এরটা ডি উত্তর হবে। সাতেরটা ডি উত্তর হবে। হ্যাঁ, এবারে এসো অনুসর্গ গুলো বলে দিই। এই উপসর্গই আছে। সু, আ, বিনি, এই 4টে উপসর্গ কোন প্রকারের? বাংলা, বাংলা ও বিদেশি, তৎসম নাকি বাংলা ও তৎসম? তৎসম মানেই তো সংস্কৃত, এটা হবে তৎসম, তৎসম। তারপরে উত্তম অর্থে সু, যেটা উত্তম অর্থে ব্যবহার করা হয়েছে মানে ভালো, এটা হবে তোমার সুলভ। পরাকাষ্ঠা, পরা উপসর্গটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? পরাকাষ্ঠা অর্থাৎ যার আতিশয্য বোঝাচ্ছে, তুমি অন্যের ওপর নির্ভর করছো। নিচের কোন বাক্যটিতে আতিশয্য অর্থে উপসর্গের ব্যবহার বোঝানো হয়েছে? কোনটা হবে? সি এরটা বোঝানো হবে না? না। আর ভিক্ষার চাল কারা আর আকারা, পদ্মপুরে কোথায় যাও, ওটাতে হবে না।
সে বীরত্বের পরাকাষ্ঠা হবে না, এই বি হবে। ভিক্ষার চাল কাঁড়া আর আকার, মানে ভিক্ষার চাল সে আর ভালো নয়, এটাই বোঝিয়েছে আতিশয্য। আর বিপরীতার্থক শব্দে কখন বোঝাচ্ছে পরাকাষ্ঠাটা, বলো এটা একটু। পরাক্রান্ত। পরাজয়, পরাক্রান্ত, হ্যাঁ এখানে পরাভব তো পরায়ণ, পরাক্রান্ত, পরাক্রম থেকেই এসেছে শব্দটা। অ্যাকচুয়ালি পরাক্রম হচ্ছে তোমার আধিক্য অর্থে ব্যবহার করা হয়, পরাক্রান্ত বিপরীতার্থক অর্থে একমাত্র পরাজয় হয়, পরাধীন হয়, পরাভব হবে, পরাভব, এখানে পরাভব। তারপরে এই যে দেখো কোন শব্দটি বিপরীত অর্থে অপ উপসর্গের ব্যবহার হয়েছে, বিপরীত অর্থে অপ, অপ, অপ কোনটাতে ব্যবহার হয়েছে, বিপরীত অর্থে কিন্তু এটা হচ্ছে হবে হলো অপটা অপমৃত্যু, কারণ অপবাদ তো হবে না, বাদের বিপরীত হলে সেটা তো প্রতিবাদ হয়, অপবাদ তো হয় না, সেটা তো নিন্দে অর্থে ব্যবহার করা হবে। এখানে হবে অপমৃত্যু। এবার বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি, কোনটা হবে, খাস কামড়া, দেখো বিদেশি উপসর্গে গঠিত যেটা সেটা হচ্ছে খাস কামড়া, খাস কামড়াই হবে। পরেরটা বল, বিদেশি উপসর্গ কটা, কটা আছে টোটাল বিদেশি উপসর্গ, এটা হচ্ছে বিদেশি উপসর্গ, কত ধরনের হয় টোটাল, এখানকার একটা ফার্সি হয়, একটা ইংরাজিতে হয়, ও এখানে তো অনেকগুলো বলেছে, আচ্ছা আচ্ছা, এখানে যেটা হবে তাহলে তাহলে অনির্দিষ্ট হবে, অনির্দিষ্ট, ঠিক আছে, কারণ অনেকগুলো আছে এখানে, গড়, দর, ফি, বে, এগুলো দিয়ে হয় সবগুলো, অনির্দিষ্ট কোন, নিচের কোন শব্দটিতে বিদেশি উপসর্গ আছে, সাবজজ, উপাধ্যক্ষ, সহযোগী না উপকূল,
সাব জজ, এক্স্যাক্টলি। ফার্সি উপসর্গ কোনটা হবে? ফার্সি। খাস। খাস। নিচের কোন শব্দটি ফার্সি উপসর্গ যোগে গঠিত? বাজে খরচ, কারখানা বা বদনাম, আকণ্ঠ, অবগাহন। কারখানা। অবগাহন, কারখানা বা বদনাম। বদনাম, বদনাম, বদনাম। এই যে এইটা। কোনটিতে ফার্সি উপসর্গ বিদ্যমান? আম দরবার, কারবার, আম মোক্তার আর গড়রাজি। আম, আম দরবার, আম জনতা, এসব। মুক্তার। আম মোক্তার হয় না, আম দরবার। আম দরবার হবে আর আম জনতা হবে। আচ্ছা, নিম হচ্ছে কোন ভাষার উপসর্গ? ফার্সি। এবং নিমরাজি, নিমখুন, এইটা বিদেশি উপসর্গ, কিন্তু তোমার ফার্সি। বেমালুম শব্দতে কোন উপসর্গ আছে? বেমালুম। বেমালুম ফার্সি। বেকসুর, বেয়াদব, বেহিসাব, বেঈমান, সব ফার্সি। বিদেশি উপসর্গ, কিন্তু ফার্সি। পরেরটা দেখো। অনুসর্গ বা কর্মপ্রবচনীয় অব্যয়গুলো বাক্যে কিভাবে ব্যবহৃত হয়? এগুলো তো স্বাধীন রূপে বসে। অনুসর্গ অলওয়েজ স্বাধীন রূপে বসতে পারে, তাই তো, স্বাধীন পদ হিসেবে। তাহলে এ হবে। যেসব অব্যয় শব্দ কখনো স্বাধীন পদ রূপে, কখনো শব্দ বিভক্তি রূপে ব্যবহৃত হয়, তাদেরকে আমরা কি বলি? কি বলি? অনুসর্গ। নেক্সট, বিভক্তির ন্যায় কাজ করে কে? অনুসর্গ, তাই তো। শব্দের মাঝখানে বসে অনুসর্গ বিভক্তির মতো কাজ করে। বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে কোনটি? বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করবে কর্মপ্রবচনীয়। এটা করিয়ে দেবো, কর্মপ্রবচনীয়। অনুসর্গ তো একটা অব্যয়। আচ্ছা, আবার একটা তো ধাতু নয়, এটা বিভক্তি, এটা অব্যয় হবে। অনুসর্গ অব্যয়। কিভাবে ব্যবহার করা হয় অনুসর্গকে? অনুসর্গ মূলত দুভাবে ব্যবহার করা হয়। একটা হচ্ছে শব্দজাত অনুসর্গ, একটা হলো ক্রিয়াজাত অনুসর্গ। তাহলে দুই ভাবে ব্যবহার করা হয়। কি কি দুই ভাব? একটা হলো শব্দজাত, একটা হচ্ছে ক্রিয়াজাত। মানে শব্দের সঙ্গে ব্যবহার করা হয় বিশেষ্য বা সর্বনাম জাতীয় শব্দ বা এবং অব্যয়, যেটা অনুসর্গ রূপে ব্যবহার করা হয়। আরেকটা হলো বাংলায় অসমাপিকা ক্রিয়াপদ, স্পেশালি অসমাপিকা ক্রিয়া, যেটা অনুসর্গ রূপে ব্যবহার করা হয়। অসমাপিকা ক্রিয়া। যদি ক্রিয়াপদ কোন ক্রিয়াপদ জিজ্ঞেস করে, তখন বলতে হবে অসমাপিকা ক্রিয়া, সেটা অনুসর্গ রূপে ব্যবহার হয়। আর শব্দজাতর ক্ষেত্রে কোনটা হবে? বিশেষ্য হবে, অব্যয় হবে, আর সর্বনাম হবে।
অনুসর্গ কিসের কাজ করে? বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে। অনুসর্গের গুরুত্ব কোথায়? এটা বাক্যকে অর্থপূর্ণ করে তোলে। বিভক্তির কাজ করে শুধু তাই নয়, বাক্যটাকে অর্থপূর্ণ করে তোলে। অনুসর্গ সাধারণত শব্দের মাঝে বসে, তাই তো? শব্দের মধ্যে, মানে শব্দের মধ্যে মানে শব্দের পরে বসে, পূর্বে নয়। এক্ষেত্রে উত্তর করো সি। শব্দের মধ্যে কথাটা তো ঠিক নয়, শব্দের পরে বসে, বাক্যের মধ্যে বসে। শব্দের পরে, ঠিক আছে। আর শব্দের পূর্বে কোনটা বসে? উপসর্গ বসে। তাহলে বলো এটা সমাসটা তোমরা প্র্যাকটিস করো, আমি উত্তরটা সোমবার দিনকে বলে দিচ্ছি। আর তোমার কি বলে, সোমবার তোমাদের ক্লাস আছে, এটা আমি তোমাদেরকে এ দিয়ে দিচ্ছি, মানে পুরো বোর্ড ওয়ার্কটা দিয়ে দিচ্ছি। বলো, কারোর যদি কোনো জায়গায় কোনো অসুবিধা বলো থাকে, বলছি আমি। দেখাবো কি আরো একবার? আচ্ছা ঠিক আছে, আগে তোমরা পড়ে নাও, যদি কারোর অসুবিধা হয় তোমরা তোমার কি বলে জিজ্ঞাসা করবে। এইটা 7 নম্বর। ওকে, চলো আজ তাহলে এই অবধি থাক। গুড নাইট। সোমবার রাত 8টায় ক্লাস নেব, মঙ্গলবারের ক্লাসটা।